বার্ষিক সম্মেলনে স্বাগতম এবং সংগ্রামী শুভেচ্ছা। আমরা আজকের এই দিনে, আজকে 20 তারিখ 20 অক্টোবর 2018, 20 এবং 21 এই দুদিন আমরা এই সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশ অদিতি শিল্পী গোষ্ঠীর 50 বছর পূর্তি, অদিতি যুক্তরাষ্ট্রের 20 বছর পূর্তি, অদিতি যুক্তরাষ্ট্রের দ্বিবার্ষিক সম্মেলন এবং হেমন্ত উৎসব, 4টি উৎসব আমরা একসঙ্গে পালন করছি আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। আমরা প্রতিটি উৎসব আলাদাভাবে করতে পারলে আমরা অবশ্যই খুশি হতাম, সেই সুযোগ আমাদের নেই। আজকে এই সম্মেলনের, আমি বলবো সম্মেলন এবং একই সঙ্গে 50 বছর পূর্তি এর উদ্বোধন আমরা এখন করব। আমাদের মাঝে আছেন অনেকেই আছেন। প্রথমে বলি, সেন্ট্রাল থেকে, বাংলাদেশ অদিতি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ থেকে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন জনাব আজিজুল মালিক। আমরা একটু করতালি দেবো, ঠিক আছে? উনি আমাদের প্রতিবেশী দেশ কানাডাতে থাকেন। উনি কেন্দ্রের প্রতিনিধিত্ব করবেন আমাদের এই সম্মেলনে। আমাদের সঙ্গে আরো আছেন জনাব বেলাল বেগ। আপনারা জানেন আমাদের সঙ্গে দীর্ঘ বছর উপদেষ্টা হিসেবে আমাদের সঙ্গে আছেন ফেদ মোহাম্মদুল্লাহ, আমাদের উপদেষ্টা দীর্ঘ বছর, সবসময় ওনাদেরকে কাছে পাই। আছেন আমাদের সঙ্গে ফজলু ভাই, আমাদের অবশ্যই ঠিকানা থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছে আমাদের প্রগতিশীল আন্দোলনেও উনি আমাদের সঙ্গে থাকেন। আছেন আমাদের বাচ্চু ভাই, আছেন সুব্রত বিশ্বাস এখানে, এবং অবশ্যই তোমরা সবাই আমাদের ছোট্ট মনেরা এবং এই অদিতির শুভানুধ্যায়ী, অদিতির সদস্যা সবাই। এই কথা না বাড়ে আমরা প্রথমেই দুটি কথা বলার জন্য বলবো আমাদের স্বজন এবং অদিতির উপদেষ্টা জনাব বেলাল বেগকে দুটি কথা বলার জন্য বলবো। এরপরে উনি এটির উদ্বোধন করবেন। বাংলা জোরে বলবে। আমি যখন জয় বাংলা বলবো, তোমরা খুব জোরে একটা জয় বাংলা বলবে। জয় বাংলা। অনেক ধন্যবাদ। দেখো, উদিচি আমরা এখানে 20 বছর ধরে করছি। তার মানে আমাদের উদিচির আমরা 50 বছর পালন করছি। এখানে আমার বয়স কিন্তু প্রায় 80-র কাছাকাছি। তাহলে উদিচি আমার বয়স থেকে সামান্য একটু কম আর কি। তাহলে বুঝো, এত আগে একটা প্রতিষ্ঠান জন্মগ্রহণ করে এখন পর্যন্ত চলছে। তোমাদের এটা অর্থ বুঝতে হবে, কেন চলছে। এটা প্রাণ আছে। এটা এখনো মানুষকে বলো তোমরা সুন্দর করে চলবে, তোমরা কেউ কাউকে হিংসা করতে পারবে না, কেউ কাউকে ঘৃণা করতে পারবে না, সমস্ত মানুষ সমান, সবার সমান অধিকার। তোমরা যে রাষ্ট্রে আছো, এটাকে বলে পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র। এটাকে বলে এই দেশ সম্পূর্ণভাবে আইন দিয়ে চলে। আমাদেরও স্বপ্ন আমরা মানুষের আইন দিয়ে চলবো। কিসের আইন? আমাদের অনেক এক পূর্বপুরুষ আগে বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ওটাই হচ্ছে আমাদের আইন। আমরা মানুষকে সবচেয়ে বড় বেশি দাম দিয়ে থাকি, যে কারণে আমরা তোমাদের জন্য এত পরিশ্রম করি, যাতে তোমরা সুন্দর মানুষ হও, চমৎকার মানুষ হয়, স্মার্ট মানুষ হয়, ইন্টেলিজেন্ট মানুষ হয়, টু কনকার দ্য ওয়ার্ল্ড। ওকে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের উদ্দেশ্যে আমি জয় বাংলা জানালাম। দুটি কথা বলে আমাদের এই আজকের এই বিশাল সভা এবং আমাদের সম্মেলন উদ্বোধন করবেন জনাব আজিজুল মালিক। এরপরে দুটি কথা বলবেন আমাদের উপদেষ্টা শ্রদ্ধেয় মোহাম্মদুল্লাহ। সুপ্রভাত, সবাইকে শুভেচ্ছা। উদিচির ছোট মনিরা যারা আছো, তোমাদেরকে অনেক আদর এবং স্নেহ। যারা অভিভাবকরা রয়েছেন এবং উদিচির আমার কর্মী ভাই বোনেরা, সবাইকে বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে এই সম্মেলন উপলক্ষে 20তম যে আপনাদের সম্মেলন হচ্ছে, সেই সম্মেলন উপলক্ষে আমি জানাচ্ছি আমার শুভেচ্ছা, কৃতজ্ঞতা। আপনারা আমাকে এখানে নিমন্ত্রণ করেছেন, আমাদের জীবনদা আমাকে আসতে বলেছে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই সম্মেলন উদ্বোধনের পরে আপনারা যখন এখানে ফিরে আসবেন অনুষ্ঠানে, আপনাদের সাথে আমি কথা বলবো। বিশেষ করে বাচ্চাদের সম্পর্কে 2-1টা কথা আমি বলবো।
কাজে এখানে আপনারা যেই উদ্দেশ্যে এখন জড়ো হয়েছেন, কথা বেশি লম্বা করার অবকাশ নেই। আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের এই মহান যে সম্মেলনে আপনার ব্যবস্থা করেছেন এবং তারই সাথে যে উদীচীর কেন্দ্রীয় উদীচীর 50তম জন্মবার্ষিকী আপনারা পালন করতে যাচ্ছেন, আপনাদের এই আমেরিকা যুক্তরাষ্ট্রের উদীচীর 20তম জন্মবার্ষিকী একই সাথে, সেই জন্য আপনাদের কাছে আমি কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সব মহতী সম্মেলনের আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। কথা বলবেন আমাদের উপদেষ্টা শ্রদ্ধেয় মোহাম্মদুল্লাহ। শুভেচ্ছা, সুপ্রভাত, গুড মর্নিং। উদীচী যুক্তরাষ্ট্রের 20th অ্যানিভার্সারি, বাংলাদেশ উদীচীর 50th অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করছি। এটা আমাদের সবার জন্য একটা বিরাট ঘটনা। উদীচী একটা সেকুলার অর্গানাইজেশন, কালচারাল অর্গানাইজেশন। বাংলাদেশের সেকুলার যে হেরিটেজ আছে, কালচার আছে, এইটাকে ধরে রাখার জন্য, এটাকে আমাদের শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। So you children here, you are our second generation expatriate. You learn Bangladeshi culture, and I mean that will remain always alive in you. But at the same time, you are international citizens. So you should respect whatever country you live. In this country, you are in the United States. Some people live in Canada. Some people live in another country. Everywhere we have Udichi branches, but the most important thing, we must respect the culture and heritage of other countries as well as Bangladeshi culture. So আমরা বাংলা ভাষা শিখবো, বাংলা সঙ্গীত শিখবো, বাংলা ড্যান্স শিখবো, but at the same time we are not Bangladeshi per se who are born in Bangladesh. We are international Bangladeshi. We must remember that. So we will keep Bangladeshi culture alive in our hearts. At the same time, we will also respect and bear witness to our culture where we grow up. Thank you. খুব কাছের জন শ্রদ্ধেয় ফজলু ভাই, ফজলুর রহমান দুটি কথা বলবেন। ফজলু ভাই, আচ্ছা, ওকে, আচ্ছা। চিরালো আরে জালো উদিচির আলো করে করে জালো উদিচির আলো করে করে জালো জয় উদিচি জয় উদিচি জয় উদিচি জয় উদিচি হেমন্ত উৎসব সফল হোক হেমন্ত উৎসব সফল হোক সফল হোক হেমন্ত উৎসব সফল হোক সফল হোক হেমন্ত উৎসব সফল হোক সফল হোক হেমন্ত উৎসব শনি রবি সারাদিন হেমন্ত উৎসবে যোগ যমুনা জয় উদিচি জয় উদিচি জয় উদিচি জয় উদিচি তোমার আমার ঠিকানা যমুনা তোমার আমার ঠিকানা যমুনা জয় উদিচি জয় উদিচি জয় উদিচি জয় উদীচী, তোমার আমার ঠিকানা যমুনা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমার ভাষা তোমার ভাষা বাংলা ভাষা, বাংলা ভাষা, আমার ভাষা তোমার ভাষা বাংলা ভাষা, বাংলা ভাষা, আমার দেশ তোমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ, উদিচি ঘরে ঘরে আলো, উদিচি ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, হেমন্ত উৎসব সফল হোক, সফল হোক, হেমন্ত উৎসব সফল হোক, সফল হোক, সফল হোক সফল হোক হেমন্ত উৎসব, হেমন্ত উৎসব, উদীচী আলো, ঘরে ঘরে আলো, জয় উদীচী, শনি রবি দুই দিন উদীচীতে যোগ দিন, হেমন্ত মেলা সফল হোক, সফল হোক, সফল হোক উদীচী হেমন্ত মেলা, শনি রবি দুই দিন উদীচী যোগ দিন, উদিসের সুবর্ণ জয়ন্তী সফল হোক, সফল হোক, সফল হোক উদীচী জয়ন্তী, জয় উদিসি জয় উদীচী, জয় উদিসি জয় উদীচী, উদিসের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো উদীচীর আলো, উদিসের হেমন্ত মেলা সফল হোক,
উদিচিতে যোগ দিন শনির রবি সারা দিন তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ 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 দেশ আমার দেশ পদ্মা মেঘনা যমুনা তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা আমার ঠিকানা উদিচি উদিচি সফল হোক সফল হোক সফল হোক সফল হোক হেমন্ত জয় উদিচি জয় উদিচি জয় উদিচি জয় উদিচি আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা আমার করে করে জানো জয় উদিসে জয় উদিচি উদিসের সুবর্ণ জয়ন্তী সফল হোক সফল হোক সফল হোক সফল হোক উদিচি সুবর্ণজয়ন্তী জয় উদিচি সফল হোক সফল হোক সফল হোক সুবর্ণজয়ন্তী সুবর্ণজয়ন্তী উদিসির আলো করে করে জানো ঘরে ঘরে জালো উদিচি আলো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার ভাষা আমার ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা উদিসির সুবর্ণ জয়ন্তী সফল হোক সফল হোক সফল হোক সফল হোক উদিচি সুবর্ণজয়ন্তী উদিসির হেমন্ত মেলা সফল হোক সফল হোক শনি রবি দুই দিন উদিচি হবে সাম্প্রদায়িক সম্প্রদায় জয় উদিসি জয় উদিচি উদিসির আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো উদিচি আলো উদিসির সুবর্ণ জয়ন্তী সফল হোক সফল হোক সফল হোক সফল হোক উদিচি সুবর্ণজয়ন্তী জয় উদিসি জয় উদিচি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ জয় উদিসি উদিসির আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো উদিচি আলো জয় উদিসি জয় উদিচি উদিসির আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো উদিচি আলো ঘরে ঘরে জালো উদিচি আলো জয় উদিসি জয় উদিচি জয় উদিসি জয় উদিচি আচ্ছা সবাইকে বলি একটু এবার ঠিক আছে আমরা সুধীবৃন্দ যারা বাংলা বুঝে তাদের উদ্দেশ্যে বলছি for those of you who does not understand Bangla will explain in English right now today and tomorrow. Today is 20th October 2018 and tomorrow 21st October 2018. We are celebrating. We are Udichi School, Udichi USA. We are celebrating our 20th anniversary here in the USA. At the same time, we are also celebrating 50 years of Bangladesh Udichi Shilpi Goshti. 50 years. উদিচি শিল্পী গোষ্ঠী বাংলাদেশে যে উদিচি শিল্পী গোষ্ঠী আছে সেই উদিচি শিল্পী গোষ্ঠী আমরা একটি অঙ্গ সংগঠন আজকে এবং আগামীকালকে আমরা সম্মেলন করছি 50 বছর উদিচি উদযাপন করছি উদিচি যুক্তরাষ্ট্রের 20 বছর উদযাপন করছি একই সঙ্গে আপনারা অনেকেই জানেন হেমন্ত উৎসব বাংলাদেশে হেমন্ত উৎসব একটি বিশাল উৎসব আমরা সেটিও পালন করছি আপনাদের সবাইকে এখান থেকে মাত্র 2 ব্লক ধরে only 2 blocks from here we are all inviting you to celebrate this occasion with us again. We are celebrating 50 years of Udichi, 20 years of Udichi USA. We are also celebrating Hemant Utsav, Autumn Festival of Bangladesh, and we are only a couple of blocks from here, only 2 or 3 blocks from here. We are invited all of you to this
school IS230, IS230, which is 2 blocks from here. আচ্ছা, এবারে we are going to sing the national anthem of Bangladesh. All of us. আদর ভাই কোথায়? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমি বলে প্রাণে পাগল করে, মরি ফাগুনে তোর আমি বলে প্রাণে পাগল করে, ও গ্রামে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আছো বিছাইছো পথে মোরে নদী কুলে কুলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরে হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায় আমি নয়ন জলে ভাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। Kilpi Goshti and also 20 years of Udichi USA. You are all invited here. You are all invited to the IS230. জয় হারুন ভাই, জয় উদিচি আলো, ঘরে ঘরে চলো, আলো ঘরে ঘরে চলো, ঘরে ঘরে জালো, উদিচি আলো, আগমন শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, হেমন্ত সোরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, সিঁদুরদানকে আগমন, সফল হোক শনি রবি সারাদিন, শুভনগরকে যোগ দিন, শনি রবি সারাদিন, হেমন্ত সোরের যোগ দিন, আমার তোমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা, আমার উদিসির সম্মেলন, সফল হোক, সফল হোক, জয় উদিসি, জয় উদিচি, জয় উদিসি, জয় উদিচি যমুনা, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা,
আস্তে আস্তে জয় উদিচি আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে আলো উদিচি আলো সুবর্ণচন্দ্রে সফল হোক সফল হোক উদিচি শুভ জয়ন্তী সুবর্ণচন্দ্রে সফল হোক আলো ঘরে ঘরে জালো ঘরে আলো উদিচি আলো আলো পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা জয় উদিচি উদিচি সুবর্ণচন্দ্রে সফল হোক শনি রবি দুই দিন উদিচিতে যোগ দেন হেমন্ত মেলায় যোগ দেন শনি রবি দুই দিন শনি রবি দুই দিন হেমন্ত মেলায় যোগ দেন সুবর্ণচন্দ্রে উদিচি উদিচির আলো ঘুরে ঘুরে জালো উদিচির সুবর্ণচন্দ্রে সফল হোক সফল হোক সফল হোক উদিচির সুবর্ণ জয়ন্তী শনি রবি দুই দিন হেমন্ত মেলায় যোগ দেন শনি রবি দুই দিন সুবর্ণচন্দ্রে যোগ দেন শনি রবি দুই দিন হেমন্ত মেলায় যোগ দেন শনি রবি দুই দিন সুবর্ণচন্দ্রে যোগ দেন শনি রবি দুই দিন এবার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে সুবর্ণ জয়ন্তী শনি রবি দুই দিন হেমন্ত মেলা শনি রবি দুই দিন হেমন্ত মেলা হেমন্ত মেলায় যোগ দেন শনি রবি দুই দিন সুবর্ণচন্দ্রে যোগ দেন শনি রবি দুই দিন নানা আয়োজনে যোগ দেন রবি দুই দিন জয় উদিসি জয় উদিচি জয় উদিসি জয় উদিচি উদিচির আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে যোগ আমার দেশ আমার দেশ জয় উদিচি আলো ঘরে ঘরে জালো ঘরে আলো উদিচি আলো সুবর্ণচন্দ্রে যোগ দেন রবি দুই দিন সুবর্ণচন্দ্রে যোগ দেন শনি রবি দুই দিন নানা আয়োজনে যোগ দেন শনি রবি দুই দিন হেমন্ত মেলায় যোগ দেন শনি রবি দুই দিন ঘরে আলো উদিচির আলো উদিসির সুবর্ণচন্দ্রে সফল হোক সফল হোক সফল হোক উদিচির সুবর্ণ জয়ন্তী উদিসির হেমন্ত মেলা সফল হোক সফল হোক উদিচির হেমন্ত মেলা জয় উদিসি জয় উদিচি উদিসির আলো তোমার আমার ঠিকানা যমুনা তোমার আমার ঠিকানা আমার দেশ বাংলাদেশ 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 আমার দেশ আমার ভাষা আমার ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা জয় উদিসি জয় উদিচি উদিসির আলো ওকে থ্যাংক ইউ উদিচির আলো ছোট নদের অনেক তো হেঁটে এসছো সবাইকে আমাদের অভিনন্দন একটু জোরে করতালি। আমি ভেতরে যাওয়ার আগে আজকে এবং কালকের প্রোগ্রামগুলো একটু বলে দিই যাতে সবার জানা থাকে। আমাদের সকাল 10টা থেকে রাত 10টা দুদিনে, আজকে আসলে সকাল 10টা থেকে রাত 11টা, কালকে সকাল 10টা থেকে রাত 10টা আমাদের অনুষ্ঠানমালা। আমি অনুষ্ঠানমালা থেকে সামান্য কিছু একবার হাই লেভেলে আমি একটু বলে দিই। প্রথমে বাচ্চাদের উদ্দেশ্যে বলে, তোমাদের এখন যখন ভেতরে ঢুকবা তোমরা তোমাদের প্রতিযোগিতা আছে আজকে অঙ্কন এবং বাংলা লেখন। তোমরা ভিতরে ঢুকেই জেবু আন্টি, সুলেখা আন্টি, আরো অনেকেই থাকে তোমাদের সঙ্গে, সবার সামনেই ভিতরে ঢুকে তোমাদেরকে নিয়ে যাবে অনুষ্ঠানে। তারা তোমরা কিছু খেয়ে নেবে আগে সবাই, ঠিক আছে? খাওয়া দাওয়ার পরে আমরা প্রতিযোগিতায় যাব। এবং বড়দের উদ্দেশ্যে বলি, আমরা যখন তারা প্রতিযোগিতায় যাবে এর মাঝে আমরা আমাদের
যে কাউন্সিলটি করেছিলাম গত 14 তারিখে, আমাদের মাঝে আজকে আছেন সেন্ট্রাল থেকে আজিজুল মালিক, তার উপস্থিত আমরা সেই কাউন্সিলটি আবার এখানে করব, সংক্ষেপে করব। আমি আর একটু বলে নেই প্রোগ্রামটা একটু বলি, আজকে কি আছে সেটা একটু বলে দিই। আমি যেটি বললাম, তোমাদের প্রতিযোগিতা বাংলা লেখা এবং অঙ্কনে থাকবে আমাদের বাংলাদেশ এবং অতিথি নিয়ে তোমরা কিছু আঁকবে, আর বাংলা লেখন তোমাদের টিচাররা বলে দেবে তোমাদের মতো করে তোমরা লিখবে, এবং তোমরা এরপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার পাবে। পুরস্কারের ব্যবস্থা আছে, দুটো গ্রুপ, 6 থেকে 10, 11 থেকে 16, ঠিক আছে। তারপরে আমাদের কাউন্সিল অধিবেশন, যারা আপনারা বড় আছেন, অতিথির সদস্য সবাই অডিটোরিয়ামে থাকবেন, ঠিক আছে। একটু পরে আব্দুল্লাহ ভাই হয়তো এসে গেছেন, উনি আসলে আমরা শুরু করবো। আর আছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধের গান, এটি চলতে থাকবে। আমাদের আছে কর্মশালা, কবিতা এবং নাটক নিয়ে কর্মশালা আছে। তারপরে আমাদের অবশ্যই উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবো আমরা খুব তাড়াতাড়ি, 5:45 থেকে। এবং তারপরে আমাদের 5:30 আলোচনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন সুব্রত বিশ্বাস। এখানে আমরা অতিথির 20 বছর, অবশ্যই অতিথির 50 বছর, সেটা নিয়ে আগামীকালকে আমরা কথা বলবো, প্যানেল আলোচনা হবে। তো আজকের এই আলোচনায় থাকবে সাম্প্রদায়িকতা এবং সংস্কৃতির সংকট, ঠিক আছে। এরপরে এই নতুন কমিটির শপথ গ্রহণ হবে, ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ যদি কথা বলবো সেখানে অল্প সময়ের জন্য। এরপরে গণসংগীতের একটি অনুষ্ঠান আছে 15 মিনিটের, তারপরে নৃত্যানুষ্ঠান, তারপরে তবলা হরা, এবং আজকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদের পুরস্কার বিতরণ 2 গ্রুপে। এবং সব শেষে আছে আমাদের ঐতিহ্যবাহী বাংলা গান, শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাসের গ্রন্থনা এবং উপস্থাপনায় আমরা প্রায় 14 জন ওখানে, উনিও গান করবেন, আমরা গান করে আজকের মতো শেষ করবো। এ হচ্ছে আজকের অনুষ্ঠান। আগামীকালকে একই সময়, আগামীকালকে আমাদের কোনো মিছিল নেই, আমরা একটু পরে আসতে হবে। আপনারা সবাই অবশ্যই 10:30 থেকে 11টার ভিতরে আসবেন। আমাদের 11টায় শিশু কিশোরদের পুস্তক পাঠের প্রতিযোগিতা, এখানে 6টি পুরস্কার থাকবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আপনারা অলরেডি জেনেছেন। সেটি 11টা থেকে শুরু হবে, অবশ্যই যথার সময় আসবেন। মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন হবে। আমাদের সঙ্গীতের কর্মশালা রেখেছি, যারা ইন্টারেস্টেড, মুত্তালিব বিশ্বাস একটি কর্মশালা পরিচালনা করবেন, সেটি এক্স্যাক্টলি 3:30 থেকে। তারপরে 5টায় আমাদের উদ্বোধন, 5টা মানে 5টা, কিন্তু এখানে 5টা পরে গেলে আমরা সব অনুষ্ঠান করতে পারবো না। এরপরে প্যানেল আলোচনা, একটু লম্বা সময় হবে এবছর। এই প্যানেল আলোচনার সঞ্চালনাতে আমি থাকবো, কিন্তু অনেকেই সুব্রত থেকে শুরু করে আমাদের মোহাম্মদুল্লাহ ভাই থাকবেন, আরো অনেকেই। এর সঙ্গে এরপরে এই অংশটি পরিচালনা করবেন কৌশিক আহমেদ। এরপরে একটি গণসংগীতের অনুষ্ঠান, তারপরে পুরস্কার বিতরণী তোমাদের, এরপরে নৃত্যানুষ্ঠান 15 মিনিটের, তারপরে সবচেয়ে আকর্ষণীয় একটি পরিবেশনা, শ্রদ্ধেয় সুবীর নন্দী একক সঙ্গীত পরিবেশনা করবেন, এবং এর মাধ্যমে আমাদের 2 দিনের অনুষ্ঠান মানার সমাপ্তি। এই হচ্ছে সংক্ষেপে অনুষ্ঠান মানা। এবার আমরা সবাই ভিতরে যাবো, ভিতরে গিয়ে আমরা প্রতিযোগিতা আর বড়রা। আসলে আমি সকলের কাছে যে 2 জনকে স্লোগান দেওয়ার কথা ছিল, আমি সেই 2 জনের চাচ্ছি, তার কারণ আমি আপনাদের কাছ থেকে মানে হাইজ্যাক করে নিয়ে গেছি, অনেকদিন দেখি না তো, দীর্ঘদিনের অভ্যাস, ওই পারলাম না। সবাই আমাকে জাকির হোসেন বাচ্চু, আমাদের সহযোগী জাকির হোসেন বাচ্চু। হ্যালো, এটা বললে ওই তুষার কাছে এই যে তুষার
এগুলো পরে ব্যানারগুলো লাগাইছি দিচ্ছি 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 এগুলো পরে আমি লাগাইছি তারপরে লাগাই এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের উদ্বোধনী এই অনুষ্ঠানটি পরিচালনায় আছেন আমাদের সেন্ট্রালের সদস্য এবং কানাডা উদিচি প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আজিজুল মালিক। আমি জনাব আজিজুল মালিককে এই অনুষ্ঠানটি উদ্বোধনের জন্য বিনীত অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। উদিচি শিল্পী গোষ্ঠীর এই যুক্তরাষ্ট্র শাখার 20তম প্রতিষ্ঠা বার্ষিকী, একই সাথে বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠীর 50তম সুবর্ণ জয়ন্তী পালন করা হচ্ছে এবছর। সেই অনুযায়ী আপনারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। উদিচি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যারা উদিচির এখানে সদস্য কর্মী যারা কাজ করছেন আমার ভাই বোনেরা, তারা ছাড়াও তারা একটি সংগ্রামে লিপ্ত আছেন। উদিচি শিল্পী গোষ্ঠী মূলত একটি সংগ্রাম, একটি আন্দোলন, এটা বিনোদনের কোনো কাজ নয়। এই উদিচির কার্যক্রমে যারা আপনারা দর্শক শ্রোতা হয়ে এখানে যারা আসছেন, অংশ নিচ্ছেন, আপনারাও কিন্তু আমাদের আন্দোলনের অংশ এবং আপনারাও কিন্তু আন্দোলনকারী। আপনাদেরকে নিয়ে আন্দোলন, আমরা এখানে স্টেজে পারফর্ম করি যারা, তারাই কিন্তু আন্দোলনকারী। আপনারা যারা রয়েছেন, আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের উপস্থিত ছাড়া এটা সম্ভব হতো না। কাজে আমি বলবো, আপনারা যারা দর্শক শ্রোতা হয়ে বসেছেন, এখানে যারা পারফর্ম করছে, আপনারা আমরা সবাই এক পরিবারের মানুষ। একই আমাদের লক্ষ্য, বাংলাদেশে একটা সুখী সমৃদ্ধ একটা সমাজ আমরা গড়তে চেয়েছিলাম, যেটা হবে ধর্মনিরপেক্ষ, যেখানে মানুষের সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্য নিয়ে উদিচি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আপনারা জানেন, উদিচি আজকেও যারা করছে, এমন কয়েকজন আছেন, আমিও একজন মুক্তিযোদ্ধা, আমরা হাত নিয়ে যুদ্ধ করেছি, অস্ত্র হাত নিয়ে। কাজে উদিচি একটা সংগ্রামী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যাতে আরো সফলভাবে কাজ করতে পারে এই যুক্তরাষ্ট্রে, আমি আশা করবো আপনারা যারা আমার উদিচি ভাই বোনের কর্মী আছেন, তারা ছাড়াও যারা দর্শক শ্রোতা আছেন, তারা সবাই সহযোগিতা
সবসময় আপনারা রাখবেন এবং আপনাদেরকে সবসময় যেন আমাদের চলার পথে আমাদের পাশে আপনাদেরকে পাই, এই আমি কামনা রেখে আপনাদেরকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে উদ্বোধন এখানে ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুরু হচ্ছে আমাদের উদ্বোধনী গানের মাধ্যমে। দুটি গান পরপর আমাদের উদিচি স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় আপনাদের কাছে আমরা উপস্থিত করছি দুটি গান। Oh
অনুষ্ঠান, বিষয় উদীচী সাম্প্রদায়িকতা ও সংস্কৃতি সফল, পরিচালনায় সুব্রত বিশ্বাস। আমি জনাব সুব্রত বিশ্বাসকে মঞ্চে আহ্বান করছি। অনুষ্ঠানে আমাদের কাউন্সিল উদীচীর 20 বছর, সেই পর্যায়ে আমরা আলোচনা করব। আমি মঞ্চের 3 জন আলোচককে আমি আহ্বান করছি। আমি প্রথমে আহ্বান করছি আমাদের সেন্ট্রাল কমিটির প্রতিনিধি কানাডা থেকে আসছেন, আমাদের শ্রদ্ধেয় আজিজুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি এরপরে অনুরোধ করছি আমাদের অত্যন্ত প্রগ্রেসিভ ফোরামের সভাপতি জনাব খুরশেদুল ইসলামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ঠিকানার সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় ফজলুর রহমান ফজলু ভাইকে মঞ্চে আসার জন্য। উদীচী সাম্প্রদায়িকতা এবং সাংস্কৃতিক সংকট, আমি 3 জনকে আলোচনার বিষয়বস্তু ভাগ করে দিতে চাই, কারণ ভাগ করে না দিলে ওনাদের আলোচনায় রিপিটেশন হবে, পুনরাবৃত্তি হবে, ফলে 3 জনকে আমি ভাগ করে দিতে চাই। আমি সরি, আমি ভুলে গেছি এর আগে। আমি মঞ্চে আরেকজন, আমি সরি, আমি দুঃখিত, আমি সামনে লাইটের আলো দেখাও যাচ্ছে না। হ্যাঁ, আমি আলোচনার জন্য মঞ্চে আহ্বান করছি আমাদের উদীচীর উপদেষ্টা, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বেলাল ভাইকে। মুখরিত সেই এক আন্দোলন, সেই এক সন্ধিক করে উদীচীর জন্ম। সেই জন্মটা হয়েছিল প্রতিবাদের কণ্ঠ নিয়ে। সেই প্রতিবাদ আজও করে যাচ্ছে উদীচী, এবং করে যাচ্ছে। সেই করার পথে ভোগঘাত, প্রতিঘাত, অত্যাচার, নির্যাতন সহ্য করে আজকে 50 বছর অতিক্রম করেছে। আমরা এখানে 20 বছর অতিক্রম করেছি, এবং সেটা মূলত সেই একটা সাংস্কৃতিক সংগঠন 50 বছর টিকে থাকার মূলে যে কারণ, সেই কারণটি হলো তার আদর্শ, তার নীতি, তার একটি গঠনতন্ত্র। এটাকে অনুসরণ করেই আজকে 50টি বছর উদীচী অতিক্রম করেছে। দ্বিতীয়ত সুব্রত বিশ্বাস, সম্মানিত আলোচকবৃন্দ, সুযোগ বাংলাদেশ আজকের যে অবস্থায় আছে, আমরা যদি সাদা চোখে তাকাই তাহলে দেখব অনেক উন্নতি চিহ্ন, আসলে অনেক অগ্রগতি সাধিত হয়েছে বাংলাদেশে। বাংলাদেশকে অনেকটাই চেনা যায় না, চেনা বাংলাদেশ মনে হয় না। তার শরীরে উন্নতির এত চিহ্ন যে আমার নিজের বাংলাদেশেও অচেনা বাংলাদেশ মনে হয়। তারপরেও আবার আমরা অহরহ সংকটের কথা উচ্চারণ করি, এবং সেটি অসত্য নয়। সংকট আছে, গভীর আছে সংকট, এবং ভয়ঙ্কর সংকট। এই সংকটটি আসলে আমাদের মস্তিষ্কের সংকট, কারণ সাংস্কৃতিক সংকটের সূচনাই ঘটে মানুষের মাথা থেকে, মানুষের মনন এবং মানুষের যে মূল্যবোধ, সেইখানে যখন উই পোকার কামড় শুরু হয়, তখন আস্তে আস্তে বাইরের চাকচিক্য যতই থাক,
ক্ষমতাবানরা কিংবা ক্ষমতাসীনরা যতই দাবি করুক, সেখানে একটু গোলমাল থেকেই যায়। আমরা ব্রিটিশের কাছ থেকে সংগ্রাম করে যে পাকিস্তান ভারত স্বাধীন হয়েছিলাম, সেখানকার চেয়েও সাংস্কৃতিক সংকটগুলো আমরা সবচেয়ে বেশি উপলব্ধি করেছি পাকিস্তান আমলে। পাকিস্তান আমলে আমরা যে কথাটা আমরা বলতাম রাজনৈতিক শ্রেণী বিশ্লেষণে, সেই কথাগুলো স্পষ্ট হতে থাকে। আসলে সম্পর্ক যে ধর্ম, বর্ণ, অঞ্চল, সম্প্রদায়, গোত্রে তৈরি হয় না, সম্পর্ক যে মানুষে মানুষে তৈরি হয় রাজনৈতিক এবং অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে, সেটি কিন্তু আমরা পাকিস্তানে খুব উপলব্ধি করেছি। বাংলাতে প্রথম সূচনা এক দেশ এক ধর্ম হওয়া সত্ত্বেও আমাদের প্রচন্ড রকম সাংস্কৃতিক সংকটের মুখোমুখি হতে হলো এবং ভাষার জন্য আমাদের আন্দোলন করতে হলো। এবং 60-এর দশকেও একই অবস্থা। আমাদের আরেকবার আত্মপরিচয়, বাঙালিত্ব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হলো যখন রবীন্দ্রসঙ্গীতের বিরুদ্ধে ষড়যন্ত্র হল। এবং আজকের যে উদীচী, এই উদীচীর জন্ম কিন্তু ওই সংকটকালে। আমার যতটা মনে হয় 68 সনে এই অক্টোবর মাসেই জন্মগ্রহণ করেছিল উদীচী। এবং দুই মহান ব্যক্তি সত্যেন সেন এবং রমেশ দাশগুপ্ত, এই দুই মহান ব্যক্তি খুব ভালো করেই অনুভব করেছিলেন যে যদি সাংস্কৃতিক দিক থেকে আমরা আমাদের মতো দেশ করতে না পারি, তাহলে এই পূর্ব পাকিস্তান লাভ করাটা এটা অর্থহীন হয়ে যাবে। এবং সেই কারণেই একটি বিশেষ আদর্শকে সামনে নিয়ে উদীচীর জন্ম দেওয়া হয়েছে। উদীচী কিন্তু কিছুক্ষণ আগে উদ্বোধক আজিজুল মালিক সাহেব যে কথাটা বললেন, উদীচী কিন্তু 8-10টি বিনোদন ক্লাবের মতো, এটি একটি আদর্শ ভিত্তিক সংগঠন, বিশেষ আদর্শ। এই আদর্শটা মূলত হচ্ছে অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা, এই যে মানুষের মানবিক বোধকে, মানুষের মানবিক মর্যাদাকে মূল্য দেওয়া, এই বিষয়গুলো এবং বাঙালিত্বকে প্রতিষ্ঠিত করা। এরপরে আমরা 71-এর মুক্তিযুদ্ধ করলাম। আরো সুনির্দিষ্টভাবে আমরা এমন একটি দেশ পেলাম যে মানুষের ভাষা এক, রং এক, সবকিছু এক, কিন্তু শ্রেণীগতভাবে বিভেদ আমরা স্পষ্ট করে বুঝতে পারব। এখন আমাদের তার বিরুদ্ধে আন্দোলন চলছে এবং আমি প্রথমেই বলেছি যে সংস্কৃতির বোধটা প্রথমে মস্তিষ্কে জায়গা করে,
তারপরে কর্মের মধ্যে দিয়েও প্রকাশিত হবে। এটা প্রাথমিকভাবে খুব সূক্ষ্ম থাকে, আমরা অনেকেই বুঝতে পারি না, ধরতে পারি না, এবং ওই সময়টাতে শত্রু জায়গা করে দেয়। আমাদের আজকে এই যে উদীচীর যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা, তাদেরকে 1000 বছরের ইতিহাস শিক্ষা দেওয়ার অতটা দরকার নাই। আপনারা যদি এই উদীচী কার হাত দিয়ে, কাদের হাত দিয়ে সৃষ্টি হলো, যদি তাদের জীবন, তাদের রাজনীতি, তাদের দর্শন যদি তাদের বোঝাতে পারেন, যদি আপনি তাদের উদীচী জন্ম ইতিহাস বুঝাতে পারেন, তাহলে আমার মনে হয় বারবার সবার উপরে মানুষত্ব, তার উপরে নাই, যেটা আমাদের বেলাল ভাই বলেন এই জন্যে যে আমরা সবার উপরে মানুষকে এখনো স্থান দিতে পারিনি বলে বলেন। কিন্তু আমরা যদি সত্যেন সেন, রমেশ দাশগুপ্তের জীবন দর্শনকে সামনে রাখতে পারি, উদীচীর জন্ম ইতিহাসকে যদি সামনে রাখতে পারি, তাহলে আমাদের ওই 1000-2000 বছর পেছনের ইতিহাস অন্তত এই আমেরিকায় যারা জন্মগ্রহণ করছে বা হচ্ছে তাদের না জানালেও হবে। এই ইতিহাস দিয়ে তারা সুন্দর বাঙালি হবে, সুন্দর মানুষ হবে, আমাদের ইতিহাস ঐতিহ্য রক্ষার জন্য তারা যথেষ্ট সক্ষম হবে। উদীচী কেন হয়েছিল, উদীচীর জন্ম এবং উদীচীর ভূমিকা কি আজকে 50 বছর কেন্দ্রে পার করলো, সেটা হয়তো সেই আলোকেই উনি বলবেন। আমরা বেলাল ভাই দেশের পরিপ্রেক্ষিতে আজকের অবস্থার প্রেক্ষিতে বলবেন। আমি খুরশেদ ভাইকে বলবো যে আজকে খুরশেদ ভাই, আপনি একজন মুক্তিযুদ্ধ করেছেন, দেশের যে পরিবর্তন আশা করছিলেন, আমি মনে করি সেই অবস্থা নাই। আজকে শিক্ষা, একমুখী শিক্ষা ব্যবস্থার জায়গায় আজকে 3মুখী শিক্ষা ব্যবস্থা। আজকে গ্রামে গঞ্জে যাত্রা, নাটক, পালাগান, কবিগান, সিনেমা, খেলাধুলা সবই বন্ধ হয়ে যাচ্ছে। আজকে আমরা কোথায় যাচ্ছি, কি অবস্থা যাচ্ছে, আমি আশা করি খুরশেদ ভাই তার সেই আলোকে আজকের অবস্থানে আমাদের করণীয় এবং দেশের অবস্থা তুলে দেব। ভাই ও বোনেরা, গণমানুষের ভাষা, সাহিত্য, সংস্কৃতি সবসময় শাসকদের সবসময় যে প্রিয় হবে এমন নয়। উপনিবেশিক আমাদের তো মোটেও নয়। আপনারা জানেন যে ব্রিটিশরা কি করে সারা পৃথিবীতে তাদের ইংরেজিকে চাপিয়ে দিয়েছিল। আর এখানে আমরা যে আমেরিকায় থাকি, আমাদের দক্ষিণে মেক্সিকো থেকে শুরু করে উত্তর আমেরিকার দক্ষিণ অংশ এবং পুরো দক্ষিণ আমেরিকা প্রায় 500 বছর স্পেন শাসন করেছিল, এবং এটা পুরোপুরি তারা এখন একটা স্পেনিশ ভাষা ছাড়া ওখানে আর কোনো ভাষা নাই। কিন্তু স্পেনিশরা দখল করার আগে প্রত্যেকেরই নিজস্ব ভাষা ছিল। সেই ভাষা, সেই সংস্কৃতি, তাদের সব পোশাক পরিচ্ছদ সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। এটা তারা ধরে রাখতে পারেনি। এটা পৃথিবীর সব দেশেই করেছে। তারা চাপিয়ে দিয়েছে উপনিবেশিক প্রভুরা তাদের যেখানে যেখানে উপনিবেশ ছিল তাদের উপরে। এভাবেই আপনারা দেখেছেন যে ইউরোপের যে কয়েকটা দেশ সারা পৃথিবীটাকে শাসন করেছিল, আফ্রিকার উত্তর অঞ্চলটা ছিল কাদের অধীনে? ফরাসিদের অধীনে। বাংলাদেশের মানুষ আমরা শতকরা এখন তো প্রায় 90 জন মুসলমান। এই মানুষদের মতোই মুসলিম হচ্ছে উত্তর আফ্রিকার মানুষরা। এই উত্তর আফ্রিকার সবাই কিন্তু
কোন ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করে? ফরাসি ভাষায়। কেন? ওদের প্রভু ছিল ফরাসি। আমরা যেরকম ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বিদেশি ভাষায়, এইভাবে এই ইংরেজ, ফরাসি, ডাচ, এই ওলন্দাজ, বিভিন্ন অল্প 5-6টা দেশ সারা পৃথিবীকে তারা শাসন শোষণ করেছে শত শত বছর। এবং এভাবে শুধু ভাষা সংস্কৃতি চাপিয়ে দিয়েছে তা না, তারা মানুষকে বিভক্ত করেছে। আমরা যেরকম আমাদের সিপাহী বিপ্লবের কাহিনী শুনি যে মুসলমান সৈনিক এবং হিন্দু সৈনিক সবাই যখন একসাথে লড়াই করছিল, তখন তারা রুটিয়ে দিল যে না, এখানে বন্দুকের ভিতরে যে কার্তুজ ঢুকায়, সে টোটা বলে, ওইটার ভিতরে কি দিয়েছে? বলে যে শুকরের মাংস দিয়েছে। বাস, মুসলমানদেরকে আর হিন্দুদেরকে তারা পৃথক করার চেষ্টা করেছে। এইভাবে ধর্মের নামে তারা বিভক্ত করেছে পৃথিবীর সব মহাদেশের মানুষদেরকে। সংস্কৃতি, ধর্ম, কৃষ্টি সবকিছুর মধ্যে দিয়ে তারা ডিভাইড অ্যান্ড রুল। দক্ষিণ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলার দেশে কি করেছে? সেখানে সাদা এবং কালো এই দুইটাতে তারা ভাগ করেছে। এখন আমরা ব্রিটিশের পরে ভারতবর্ষকে আর এক পাইনি। যে ভারতবর্ষ 1000 বছর ধরে এক ছিল, সেই ব্রিটিশরা ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে হিন্দুস্তান আর পাকিস্তান এই দুইটা বানিয়ে দিয়েছে। কেন? যে এটা ধর্ম আলাদা, সেই জন্য রাষ্ট্র হবে আলাদা। এখন ধর্মের ভিত্তিতেই যদি দেশ হয়, তাইলে বলেন পাকিস্তান থেকে শুরু করে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, সিরিয়া, মিশর, তারপরে মানে আফ্রিকা, এই প্রত্যেকটা দেশ কিন্তু সবগুলি মুসলমান। তো সবগুলি দেশ মিলে একটা দেশ হয় না কেন? না, একটা দেশ হয় নাই। প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি আছে, প্রত্যেকেরই নিজস্ব ভূগোল আছে, ইতিহাস আছে, এজন্যই তারা পৃথক। এবং আজকে পৃথক না, এটা যুগ যুগ ধরে এইভাবে তারা পৃথক আছে। ভারতবর্ষে প্রায় 4000 ভাষা আছে। তাই বলে কি ভারতবর্ষ 4000 টুকরা? না, একসাথেই আছে। তো আমাদেরকে জোর করে পাকিস্তান বানানোর পরে কি হয়েছে? আমরা কি একসাথে থাকতে পেরেছি? পারিনি। কেন পারিনি? কারণ দেখা গেল যে মুসলমানের নামে আমরা এক হইলেও আমরা একই সাথে সবকিছু ভোগ করতেছি। এখন ওরা বড় ভাই সেজে সবকিছুই পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়, পূর্ব পাকিস্তানে আর কিছুই থাকে না। তো শেষে আমাদের দেশে শুরু হইল এটার বিরুদ্ধে আন্দোলন। যে আমাদের চট্টগ্রামের চন্দ্রকোনা পেপার মিলে কাগজ তৈরি হয়, ওই কাগজ পশ্চিম পাকিস্তানে বিক্রি হয় বিস্তা 4 আনা, আর আমাদের এখানে বিস্তা বিক্রি হয় 8 আনা। কেন? ওগুলি সব পাকিস্তানে নিয়ে যায়, পরে আবার এখান থেকে আনে। এইভাবে আমাদের পাট, আমাদের চা, আমাদের চামড়া এগুলি রপ্তানি করে যা পাই সেটা পূর্ব পাকিস্তানে আসে না, সেগুলো পশ্চিম পাকিস্তানে যায়। সেখানে করাচি রাজধানী হয় একবার, লাহোরের রাজধানী হয় একবার, সর্বশেষ রাওয়ালপিন্ডিতে রাজধানী হয় একবার। এইভাবে তারা তাদের শহরের পর শহর উন্নয়ন করতেছে। করাচির মরুভূমি, তারা লবণাক্ত মরুভূমিকে তারা মিঠা পানি দিয়ে ধুয়ে, এখন আমাদের এখানে যে সেজার ম্যাঙ্গো জুস আসে, বাংলাদেশেও যায়, এখানেও আসে, এগুলি কোথায় হয়? করাচিতে হয়। সেই মাটিতে আগে কিছুই হইতো না। কিন্তু আমাদের পূর্ববঙ্গের জন্য, ইস্ট পাকিস্তানের জন্য তারা কিছুই করে না। তাই এই বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু লড়াই করে 6 দফা দিয়ে, ছাত্ররা তার সাথে 11 দফা দিয়ে আমরা লড়াই করে দেশ স্বাধীন করি। কিন্তু পৃথিবীতে কি এই ধর্মের ভিত্তিক রাষ্ট্রের যে সংকট, এটা কি গেছে? না, আজকে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে। কেন? আমেরিকা, ব্রিটিশ, এদের এই প্রভুদের, উপনিবেশিক প্রভুদের মদতে সেখানে একটা রাষ্ট্র তৈরি হয়েছে, ইসরায়েল। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানিতে হিটলার ক্ষমতায় এসে ওরা বলে যে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। এখন এদেরকে সব যারা বেঁচে আছে এদেরকে নিয়ে ইসরায়েলে রাখছে, এবং এখন তারা সারা পৃথিবী থেকে ইহুদিদেরকে নিয়ে তারা জমা করতেছে কোথায়? ইসরায়েলে। কি এটা হবে? ইহুদিদের স্বর্গরাজ্য, এবং হিব্রু ভাষা হবে আমাদের ভাষা।
এই কথা বলে তারা একত্র করেছে। আসলে কি ধর্মের ভিত্তিতে কোনো ভাষা হয়, কোনো রাষ্ট্র হয় না? হয় না। হয় না বলেই আমাদের পাকিস্তান টিকে নেয়। এবং এখন যেটা করতেছে, ওখানে যাদের জমি ছিল, ভূমি ছিল হাজার হাজার বছর ধরে প্যালেস্টাইনিরা, তাদের সমস্ত অধিকারকে সংকুচিত করে, তাদেরকে বঞ্চিত করে এখন তারা এই দেশের মধ্যে তারা এখন ইসরায়েলের শাসন, শোষণ এগুলো তারা কায়েম করতেছে এবং গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে তারা একটা অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। এই আমরাও সেই আগুনে পুড়ছিলাম। এবং আমার আগের যে বক্তা বললেন যে আমাদের সত্যেন সেন, রণেশ দা, তারা যা করেছিলেন তার সেই ৬৮ গণ আন্দোলনের মধ্যে দিয়ে, রবীন্দ্রসঙ্গীতের শতবার্ষিকীতে রবীন্দ্রসঙ্গীত প্রতিষ্ঠার আন্দোলনের মধ্যে দিয়ে, ৬৯-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, ঘটনাচক্রে আমাদের জন্ম হয়েছিল সেই সময়। আমি ৬৩-তে মেট্রিক পাস করেছিলাম। সেই ৬৯-এ গণ অভ্যুত্থানে আমি চিটাগাঙে ছিলাম। আমাদের সবগুলোকে এই ছাত্র সংগ্রাম পরিষদ আমাদের সবগুলিকে ধরে চিটাগাং জেলে পাঠিয়ে দেয়। আইন করে পতন হওয়ার পরে আমরা মুক্তি পাই। এরপরে ৬৯ সালে গণ অভ্যুত্থানের পরে আমি অর্থনীতিতে এমএ পাস করি। ৭০-এ আবার মুক্তিযুদ্ধে যাই। মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে এই স্বাধীন বাংলার লড়াই এখনো পর্যন্ত চলতেছে। এখন সুব্রতদা বললেন যে আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, এগুলো নিয়ে কিছু কথা বলার জন্য এখানে অনেক গুণী লোকরা আছেন। আমার সেই অংশ ওনারা বললেই ভালো বলবেন। আমরা আজকে যেই দেশ পেয়েছি, সেই দেশ যদি গণমানুষের অধিকার, তাদের ভাষা, তাদের সংস্কৃতির জন্য আমরা যদি গণমানুষকে সচেতন সংগঠিত করতে পারি, একমাত্র তখনই গণমানুষের ভাষা অগ্রসর হবে। এখন দেখেন, আমি আগে দেশে গেছিলেন, দেশের থেকে এসে আমার ফোন করে বলছিলেন যে সুব্রত, আমি দেশটাকে দেখে আসলাম যে এটা একটা মাদ্রাসা এবং মসজিদের দেশ হয়ে গেছে। তো এই অবস্থাটা তো আমরা পাকিস্তান যখন হয়, পাকিস্তান হওয়ার পরে সে আমি আমার যতটুকু জ্ঞানে আমি জানি যে পাকিস্তানে ৪,০০০ মসজিদ ছিল। সেই জায়গাটা ইরান, সৌদি আরব এবং আমেরিকা মিলিয়ে কিছুদিনের মধ্যে সেই সংখ্যা সম্ভবত ৪০,০০০-এর উন্নতি করে। এবং সেই পাকিস্তানের পরিণতি আজকে কোথায়? তো আজকে আমরা যে দেশের যে অবস্থা দেখে আসছেন, অন্যদিকে আমাদের তো বলা হয় পদ্মা সেতু হচ্ছে, উন্নতি হচ্ছে, তো যেখানে 22 জন কোটিপতি ছিল সেখানে ৪০,০০০। আবার বিদেশি পরিসংখ্যান বলে বাংলাদেশ নাকি কোটিপতি হওয়ার চারণভূমি। তো এই অবস্থা শুধু মন্ডলী প্রথমত এরা হচ্ছে আমার সংগ্রামী যাদের দেখতে পাচ্ছি, তারা যে বিষয়ে আমি বলবো ওই বিষয়ে আমার চেয়ে কম জানেন বলে আমি মনে করি। এই বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশের লোকের চেয়ে আমরা বিদেশে বসে বেশি বুঝি। কারণ আমরা একসঙ্গে অনেকগুলো টেলিভিশন দেখি, তারপর আমরা বিভিন্ন দেশের টেলিভিশন শুনি, ফলে আমরা বাংলাদেশের প্রকৃতি অবস্থাটা আমরা পরিষ্কার করে দেখি। তো সুব্রত আমাকে বলছে যে আমি কি দেখে এসছি ওটা সম্বন্ধে বলার জন্য। আসলে বাংলাদেশ সম্বন্ধে আমি কোনো কথা বলতে পারি না, কারণ বাংলাদেশ তো আমার নাকের উপর দিয়ে হয়েছে। আমার জন্ম হয়েছে ব্রিটিশ আমল। আমি ব্রিটিশ আমল থেকে কি করে আমাদের সমাজটা বদলে আসছিল, তারপরে আমাদের দেশের লোক রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে, এই যে একটা মানুষের মনের আকাশটা কি করে ধীরে ধীরে খুলে এসে গিয়ে আমরা একদিন বুঝতে পারলাম। আমরা কি বুঝতে পারলাম সেটা কিন্তু ১৯৭২ সালের সংবিধানে পরিষ্কার করে লিখে দিল। 4টা রাষ্ট্রীয় নীতি
নির্ধারণ করে হলো যতদিন বাংলাদেশ থাকবে এই 4টা নীতির অধীনে চলবে। এই 4টা নীতির এক একটা বিষয়টা কি করে আমাদের সমাজে আসলো তার প্রত্যেকটি সুদীর্ঘ ইতিহাস আছে। এই সমস্ত সুদীর্ঘ ইতিহাসের মধ্যে আমাদের সঙ্গে একটা জিনিসের সঙ্গে কেবল যুদ্ধ হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে বিশ্বাস। আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি মুসলমান, বিশ্বাস। কেউ কখনো আজ পর্যন্ত আমরা ভাবিনি যে এই ধর্মগুলি যখন প্রচারিত হচ্ছিল এক একটা সময়, তখন এটা জ্ঞান হিসেবে এসেছিল কিনা। জ্ঞান হিসেবে তো আসেনি, এটা হচ্ছে বিশ্বাস হিসেবে। ওটা ছিল এক একটা যুগের শিক্ষা ব্যবস্থা। তারপর মানুষের অভিজ্ঞতা হতে থাকলো, অভিজ্ঞতা হতে থাকলো, অভিজ্ঞতা হতে থাকলো। বিজ্ঞান আসলো, আমরা পানিকে আর পানি দেখলাম না, বললাম যে এটা দুটো গ্যাস। কি সাংঘাতিক কথা! আমাদের জ্ঞান এমন হয়ে গেল, আমরা প্রশ্ন করতে আরম্ভ করেছিলাম খুব বেশি দিন আগে না, যে ভগবান আল্লাহ পৃথিবী আছে কি না। অথচ ভগবান আল্লাহর নামে কিন্তু সবকিছু চালানো হচ্ছে। তারা কিন্তু সরাসরি আমাদের বলেননি। যাক, আমি কি জাতীয় ব্যক্তি, কি জাতীয় চোখে দেখতে পারি, তার একটু ইঙ্গিত দেওয়ার জন্য এই কথাগুলো বলি। আমি বাংলাদেশে যেটা দেখে এসেছি সেটা হচ্ছে আমার স্বপ্নে ধূলিসাৎ অবস্থাটা আমি দেখে এসেছি। ব্যক্তিগত কথা বলি, একটা গল্প বলি আমার নিজের জীবনে। বেদারুদ্দিন আমাদের গ্রামের বাজারে একটা সদাগর নতুন একটা গ্রামোফোন কিনেছে, কিন্তু গ্রামোফোনটা কিভাবে চালাবে সে জানে না। আমার আব্বার কাছে এসছে চালিয়ে দেওয়ার জন্য। আব্বা গিয়ে তার দোকানে বসে অনেক লোক ভিড় জমে গেছে, মুসা সদাগর গ্রামোফোন কিনছে, কলের গান কিনছে, অনেক লোক। যে রেকর্ডটি চালানো হলো নতুন মেশিনে বেদারুদ্দিন সাহেবের নজরুলের গান, কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার। আমার ছোটবেলা মা মারা গেছে, আমার আব্বা যখনই কোনো বিষাদের গান চলত দর দর করে কাঁদতেন। আব্বা কাঁদছেন আর আমি অবুঝ তার গেঞ্জি থেকে তার চোখের পানি মুছতেছে। আমরা যখন বাড়ির দিকে আসছে কাছাকাছি একটু এগিয়ে গিয়ে আমার আব্বা আমাকে জিজ্ঞেস করলাম, আমি সম্ভবত 3 অথবা 4 বলছে যে আব্বা তুমি গানটা শুনছিলে? আমি জি আব্বা। আমার বাপ আমাকে বুকে নিয়ে বললেন, আব্বা কথাটা মনে রেখো। আমরা বিশ্বাসে ওই পর্যায়ে এসেছিলাম কেন, কি করে আসছে? চণ্ডীদাস কি করে বলল সবার উপরে মানুষ সত্য, তার উপরে? তার কারণটা ছিল 1206 খ্রিস্টাব্দ নাগাদ আমাদের দেশের পৃথিবীর সমস্ত ধর্মের অভিজ্ঞতা আমাদের জনগণ হয়ে গেছে। আমরা হিন্দু কি, মুসলমান কি, বৌদ্ধ কি, জৈন কি, খ্রিস্টান কি, এমন কি, সেটা আমরা বুঝে গেছিলাম। এইসব বুঝার পরেও আমরা বলছি যে সবার সঙ্গে ভদ্রতা করে কথা বলবে। আমার দাদি নিরক্ষর মানুষ, আমাকে বলতেন শিশুর বচন মধুর সমান। ওই বুড়িকে কে শিখিয়েছে? আমার সংস্কৃতি। আমি কিছু আগে দেশে গেছিলাম, যেখানে গেছি আমার যেদিকে তাকিয়েছি আমার কান্না পাচ্ছি, কারণ লোকের মুখের ভাষা বলে আল্লাহ তফকার, খোদা হাফেজ, হ্যাঁ, আরে আল্লাহ হাফেজ, আরে হাসিনা, এরা নাস্তিক। প্রকাশ্যে বলে এরা নাস্তিক, এরা হিন্দু,
এরা সেটা এই সমস্ত কথা পথে ঘাটে সর্বত্র আমি শুনেছি। সবচেয়ে বড় জিনিস যে আমি এই আমার সাহিত্যিক বন্ধু এখানকার অনুরোধে কানাডা ইয়েতে ফ্লোরিডা থাকেন, তার ভাইরা আমাকে নিয়ে গেছিলেন ঢাকার দক্ষিণ কিনা বিখ্যাত জায়গা, না 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 যে সে পাল্লা বিক্রমপুরের বিক্রমপুর এলাকাটা আমি পতাকা ঘুরেছি। ওদেরকে ছেড়ে দিয়ে আমি আবার নিজে হেঁটে হেঁটে দেখলাম কতদিন মসজিদ উঠেছে, কিন্তু যেটা একটা মসজিদ এবং মসজিদের ডিজাইনগুলো একটা মসজিদ থেকে হতভম্ব হয়ে গেছে। Such a beautiful mosque. নিটার অত্যন্ত খরচ করে একটা আর্টিস্টিক মসজিদ বানিয়েছে অজপাড়ায়। তাহলে তখন তিনজনে এই টাকাটা আসবে করতে। চিটংয়ের বহু জায়গায় আছে তাজমহলের ডিজাইনের মসজিদ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাতে। আর বাংলাদেশ টেলিভিশনে আইয়ুব খান আমলে যখন আজান দেওয়া শুরু করলো, আমি আপত্তি করেছিলাম যে তুমি মসজিদ থেকে আজান দেয়, তুমি টেলিভিশন থেকে আবার আজান দেওয়ার দরকারটা, কিন্তু না বলে এটা গভর্নমেন্ট অর্ডার। তার মানে যখন আজান হবে সমস্ত বাংলাদেশ একসঙ্গে শুনছে, এটা অর্থ লাগে, এটা অর্থ লাগে আল্লাহ ছাড়া কেউ নাই, ওটা ছাড়া আজানের যে সমস্ত অর্থগুলো তার মানে করছে মুসলমান ধর্ম ছাড়া কিচ্ছু নেই। অথচ আমরা হিন্দু মুসলমান হাজার হাজার বছর তো ওখানে ছিলাম, আমরা হিন্দুদেরকে আর মানুষ বড় করেনি। বৌদ্ধদের এখনো চট্টগ্রামে কিন্তু বৌদ্ধ আছে, আমরা ওদের পাড়ায় গেছিলাম, ওই বাপের মানুষ যেহেতু ভয় কথাকে আমি কল্পনাই করতে পারি। বৌদ্ধদের এক বাড়ি থেকে একটা মুরগি আরেক বাড়িতে চলে গেছে, হ্যাঁ ওরা আনতে গেছিল, গিয়ে শুধু তো ওরা খাই গেছে। তো একটা বৌদ্ধ ভীষণ নিরীহ, ভীষণ গরিব এবং নিরীহ। তো বলে যে ওয়া আর হলাম দে আর পুরাইলে দিতে হবে না, তো আমাকে মারতে লেগেছে। ও বেড়া বৃদ্ধ লোকটাকে মেরেছে, মুরগি খুঁজলো কেন? প্রথমটা হলো যে ওই বৌদ্ধ বৃদ্ধটা আমাকে চাঙ্গিয়া ভাষা বলতেছে আর তো আমার তো মুরগিটা ওইখানে চলে গেছিল, আমি আনতে গেছিলাম, আমাকে মার দিয়েছে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। এই ভয়ঙ্কর অবস্থাটাকে শফিউদ্দিন যখন বলে আরে মেয়ে থেতুল থেতুল, কয়েকজন ভদ্রলোকের তো মনে হয় যে তার একটা শাস্তি দিতে হবে। এই যে নারী সমাজকে অপমান করে দিল প্রকাশ্যে, সে শফিউদ্দিন তেতুল হুজুরের কাছে আমার দেশের প্রধানমন্ত্রী গিয়ে আরো সুন্দর করে হুজুর আশীর্বাদ দোয়া করো। তাহলে কি দাঁড়ালো বাংলাদেশ একটা কমিউনাল রাষ্ট্র হয়ে গেছে। অর্থাৎ ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা প্রথম করেছিল, তারা একটা স্কুল সিস্টেম করেছিল, আর একটা মুসলমানদের জন্য আলাদা প্রতিষ্ঠান করেছিল, ওয়ারেন হেস্টিংস হারামজাদা, সরি ফর ভালগার ল্যাঙ্গুয়েজ। এর উদ্দেশ্য ছিল মুসলমানরা যেন মসজিদ থেকে বাইরে যেতে না পারে, সারাদিন আল্লাহ বিল্লাহ করবে। ব্রিটিশ টু নেশন থিওরি করে এই ভারতবর্ষে তার চেয়ে কয়েকশো গুণ বেশি জনগণকে 190 বছর গোলাম রেখেছিল ধর্মের কথা বলে। এই পাকিস্তান হওয়ার পরে ওই মসজিদটার মাদ্রাসাটাকে ডাবল স্পিরিটের মাদ্রাসার জন্য আলাদা একটা বোর্ড হয়েছে। কেউ কখনো চিন্তা করে দেখেনি
মাদ্রাসার শিক্ষাটা আমাদের জন্য প্রয়োজন ছিল। সেই মাদ্রাসা শিক্ষা এখন প্রবল বেগে চলছে। অতএব আমাদের যে স্বপ্ন দেখে যে অসাধারণ সুন্দর বাঙালি জাতি, আমার শৈশব আমি দেখেছি, আপনাদের শৈশবের কথা জানি না, আমি নিয়ারিং 80 I was all through proud of this country. এত বিনয়ী একটা মানুষ, আপনি চিন্তা করে দেখেন, চণ্ডী দেশের পর আমাদের থিঙ্কিং প্রসেসটা দেখেন। রবীন্দ্রনাথ চিন্তা করেন, রবীন্দ্রনাথ বর্তমান সভ্যতা শ্রেষ্ঠ 100 কবির মধ্যে রবীন্দ্রনাথ আছে। কত বড় মানুষের জন্ম হয়েছে আমার দেশে। একজন নজরুলের কথা ভাবো, নজরুলের বিদ্রোহী কবিতার তুলনা পৃথিবীর পুরো সাহিত্যে পাবেন না। ইংরেজি সাহিত্য বলতে হলো বাইরন ইজ দ্য রেবেল পয়েট। আমাকে মনে হচ্ছিল বাইরন সহ আমাদের নজরুলের তুলনায় নরসি, লালন, হাসান। চিন্তা করে দেখেছেন কি অসাধারণ মানুষের জন্ম হয়েছিল আমাদের সমাজে। আমাদের এই দুরবস্থা মানায় না, পোষায় না। আমাদের নতুন করে ভাবতে হবে। We have to go deep down into the roots, which is always the religion. Thank you. ভাই তো গুণী মানুষ, আমি শুধু বলবো যে আজকে আমরা যে উদীচী করি, আজকে উদীচী যে চিন্তা চেতনা নিয়ে সত্যম সেন এবং রমেশ দাশগুপ্ত শুরু করেছিলেন, একটি যে প্রগতিশীল রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য আপনার সাংস্কৃতিক ধারার কোনো বিকল্প নেই। গণতন্ত্র এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক। আজকে স্বাধীনতার পক্ষের শক্তি যখন দেখি স্বাধীনতার শত্রুর পক্ষে হাত মেলায়, সেই অবস্থাতে আজকে উদীচী তার ভূমিকা কি, আজকে 50 বছর উদীচী কি কারিশমা রেখে আজকে এই দীর্ঘ সময় অতিক্রম করছে। আমি আশা করব সেই আলোকে আপনার বক্তব্য। ধন্যবাদ সুব্রতা এবং শুভ সন্ধ্যা। শুধু দর্শক মন্ডলী, আলোচনা সভা শব্দটার প্রতি আমাদের এমনিতে একটা আতঙ্ক আছে। তার মধ্যে যদি আলোচকদের মধ্যে একটু সাদা পাকা চুলের লোক দেখা যায়, তাহলে তো আতঙ্কটা আরো বেড়ে যায়। দর্শক শ্রোতার সংখ্যা দেখে আমি নিজেই ঘাবড়ে যাচ্ছি। অনেক বক্তা আছে, হলে যদি বেশি লোক দেখে তাহলে তাদের হাঁটু কাঁপে। আর আমার অবস্থা হচ্ছে, হলের চেয়ার যদি খালি দেখি তাহলে আমার গলা শুকিয়ে আছে। যদি ভরসা রাখেন আমার উপর, তাহলে সুব্রতদা এই আদেশ দিয়েছেন সংগঠন সম্পর্কে দুই একটা কথা আমি আপনাদেরকে বলবো। সংগঠন বাংলাদেশের উদীচী শিল্পী গোষ্ঠীর যে জন্ম, এটা হচ্ছে ইতিহাসের একটা যৌক্তিক প্রয়োজনে জন্ম হয়েছে। উদীচী শিল্পী গোষ্ঠী কোনো বিশেষ ব্যক্তির ইচ্ছে অনিচ্ছে হয়েছে এরকম না। যদিও আমাদের শ্রদ্ধেয় সত্যেন সেন এবং রমেশ দাশগুপ্ত অত্যন্ত পরিশ্রম করে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু আমি বলবো ঐতিহাসিক যে প্রক্রিয়া আছে সমাজ বিবর্তনের, তার ধারাবাহিকতায় উদীচী হচ্ছে বাংলাদেশের একটা বিপ্লবিক প্রতিষ্ঠান হিসাবে সময়ের প্রক্রিয়াজাত একটা সংগঠন। কাজী উদীচী আসলে একটা ক্লাব বা গান বাজনা বিনোদনের একটা প্রতিষ্ঠান নয়, এটি একটি মূলত চলমান আন্দোলন। উদীচীর জন্ম নিয়ে কথা বলতে গেলে, সত্যেন্দ্রার কথা বলতে গেলে স্বাভাবিকভাবে একটু পিছনে ফিরে যেতে হয়। ভারতবর্ষের সেই তথাকথিত দেশভাগ বা পাকিস্তান ভারতের জন্ম, সেই দিকে খানিকটা ফিরে যেতে হয়। আপনারা জানেন 47-এ ইংরেজ দেশ ভাগ করেছিল, সে মস্ত বড় ইতিহাস। এর মধ্যে আমাদের শ্রদ্ধেয় বক্তারা দুই একটা কথা বলেছেন সেই সম্পর্কে। মূলত ভারতবর্ষে তিনি যে অংশে থেকে থাকেন, তখনকার পাকিস্তানে বা ভারতেও প্রগতিশীল লোক যারা, বলতে গেলে বিশেষত যারা কমিউনিস্ট ছিলেন, তারা এই দেশ ভাগ গ্রহণ করেননি কেউ।
আমাদের পূর্বসূরি যারা তারা এই দেশভাগ গ্রহণ করেনি। সাম্প্রদায়িকতার ভিত্তিতে, ধর্মবিশ্বাসের ভিত্তিতে, ভৌগোলিক বিভক্তি, জাতিগত বিভক্তি এইটা মানা যায় না। যে জন্য এই দেশটার এমনভাবে জন্ম হওয়ার কারণে আজও বাংলাদেশে শিক্ষিত, অশিক্ষিত এবং দুঃখের বিষয় বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক তারা নিজেরাই জানেন না জাতি শব্দটির সংজ্ঞা কি। মুসলমান একটা জাতি, হিন্দু একটা জাতি, বৌদ্ধ একটা জাতি, পাহাড়ি জাতি সেটাও একটা জাতি, এইভাবে তারা কথা বলেন। আরো লজ্জার বিষয় হচ্ছে আমরা প্রায়শই একটা শব্দ ব্যবহার করি, প্রাতিষ্ঠানিকভাবে বই পুস্তকে এই শব্দটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেটা হচ্ছে সংখ্যালঘু। জঘন্য একটি কথা। একটা লোককে সে আজন্ম তার জন্মান্তরে যে দেশে যে ভূমিতে তার বসবাস সেখানে তার ধর্ম বিশ্বাসের কারণে সে সংখ্যায় কম, আপনি তাকে বলছেন সংখ্যালঘু। সংখ্যালঘু বলা হচ্ছে তার সমস্ত নাগরিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা। এটি একটি জঘন্য শব্দ। এই শব্দটি যাতে আমরা ব্যবহার না করি এই 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 কথাটা আপনাদের মনে রাখতে হবে। হিন্দু বলতে অসুবিধা কি, মুসলমান বলতে, বৌদ্ধ বলতে অসুবিধা কি? ধর্ম যদি পরিচয় না দিতে বলেন যে ঠিক আছে, আমি যেমন বলি আমি কোনো ধর্ম বিশ্বাস করি না, কি হয়েছে, আমি মানুষ। কাজে এইগুলো প্রথম থেকে আমাদের দেশে ছিল, যে কারণে দেশ ভাগ হয়ে গেছে সেটা তো আমরা রোধ করতে পারিনি। সেখানে মহাত্মা গান্ধী এবং নেহরুজি এবং মোহাম্মদ আলী জিন্না এনাদের বিশাল অবদান ছিল, তারা দেশটা 12টা বাজিয়ে দিয়ে গেছেন। এখন আমাদের যারা পূর্বসূরি ছিলেন, আমরা যাদেরকে অনুসরণ করে বড় হয়েছি, নিজেদেরকে মানুষ ভাবার আমাদের শক্তি, নৈতিক শক্তি পেয়েছি, কমিউনিস্ট লিডাররা এটা মানেননি। সেই রকম আমাদের সত্যেন সেন, রণেশ দাস এরাও খুব তরুণ বয়সে কমিউনিজমের সংস্পর্শে আসতে পেরেছেন বলে তারা ভিজুয়ালাইজ করেছেন যে এই দেশে মানুষকে রাজনীতি দিয়ে, রাজনীতির কথা বলে, যেহেতু মানুষের শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমরা পিছনে ছিলাম, ওনারা অনুভব করতে পেরেছেন যে বক্তৃতা দিয়ে, রাজনৈতিক দল গঠন করে মানুষের যে মনোজগৎ, যেটা আসলে একটা বিশেষ একটা উল্লেখযোগ্য বিষয় মানুষের জীবনে, সমাজ জীবনে, সেটাকে পরিবর্তন করা যাবে না। কাজে তার কাছে আমি কিভাবে যাব, তার অন্তরে কিভাবে আমি প্রবেশ করবো? সেই জন্য তারা দেখেছেন যে শিল্প সংস্কৃতির যে পারফর্মিং বিষয়গুলো আছে, যেগুলা পরিবেশনমূলক যে শিল্প রয়েছে, সঙ্গীত, নৃত্য, কলা ইত্যাদি, এইগুলোকে যদি মাধ্যম হিসাবে ব্যবহার করা যায় তাহলে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো। এই সত্যেন্দ্রর কথা যে আপনারা বলছেন, এই আমাদের উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা, তিনি মূলত কিন্তু একজন রাজনৈতিক কর্মী ছিলেন। ছোট বয়স থেকেই তিনি রাজনীতির সংস্পর্শে এসেছেন। তিনি কৃষকদের সাথে কাজ করতেন, শ্রমিকদের সাথে কাজ করতেন, তাদের ওখানে গিয়ে তারা গান গাইতেন। যখন উনি গান গাইতেন তখন উনি দেখতেন যে শ্রমিকরা, কৃষকরা তার কাছাকাছি আসছে, আর ঘনিষ্ঠ হয়ে আসছে। তখন উনি জীবন থেকে, ব্যক্তিগত প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে উনি উপলব্ধি করেছেন যে এই শিল্প মাধ্যম যদি আমি ব্যবহার করতে পারি, আমার এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিভাবে একটা সুষম সমাজ গঠন করে দেয়, এই কথাগুলো যদি আমি শিল্পের মাধ্যমে তার কাছে নিয়ে যাই তাহলে আমার একটা ভীষণ বিজয় হবে। সেই চিন্তা থেকে তিনি এই উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা করেছিলেন। যখন উদীচী শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠা করেন, তিনি এর নাম উদীচী কেন দিয়েছিলেন আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তো দু একজন যারা জানেন না তাদের জানার জ্ঞাতার্থে আমি বলছি। উদীচী একটা প্রাকৃত শব্দ, এটি মানে হচ্ছে উত্তর দিক তীর্থ, এবং উত্তর দিকে যে নক্ষত্র উঠে প্রতিদিন সন্ধ্যাবেলা সেটাকে আমরা ধ্রুব নক্ষত্র বলে থাকি। সেইটা প্রাচীনকালে যখন শুধু পালের নৌকা চলতো, তখন নাবিকরা তাদের আপনার কোর্স ঠিক করার জন্য, মানে তাদের যে যাত্রা পথ নির্ধারণ করার জন্য, দিক নির্ধারণ করার জন্য, তাদের তো কম্পাস ছিল না, তাদের কারেন্ট ছিল, ইলেকট্রিসিটি ছিল না। তখন তারা উত্তর দিকে যখন সূর্যাস্ত হতো তখন দেখতো তো ওই তারাটা কোন দিকে আছে, সেইটাকে তারা বুঝতো যে এটা হচ্ছে উত্তর দিক। সেই অনুযায়ী তারা তাদের পথ পরিক্রমা ঠিক করতে পারতো, তারা হারিয়ে যেত না। সত্যেন্দা দেখলেন আমাদের যে সামাজিক সাংস্কৃতিক যে অবস্থা, পরিবেশ, আমরা তো একটা দিশেহারা জাতি। এই জাতিকে এইরকম একটা সংগঠন যখন দিক ভ্রান্ত মানুষকে একটা দিকের নিশানায় নিয়ে যাবে, তাই এরাই তো হবে সেই উত্তরে সে ধ্রুব নক্ষত্রের মতো একটা কাজ। সেই জন্য উনি এটার নাম দিয়েছেন
উদীচী শিল্পী গোষ্ঠী। উদীচী মানে উত্তর দিক, একই সাথে ধ্রুব নক্ষত্র। কিন্তু দুঃখের বিষয়, বেলাল ভাই একটু যা বললেন, আমরা কিন্তু উদীচী যে উত্তর দিক, আমরা কিন্তু অনেকটা দক্ষিণেই আছি এখন। উদীচীর উল্টো শব্দ হচ্ছে অবাচী, মানে দক্ষিণ। আমরা কিন্তু উদীচী ছেড়ে এখন আমাদের বাংলাদেশ অবাচী অবস্থানে আমরা বাস করছি। সে যাই হোক, উনি যখন এই উদীচী শিল্পী গোষ্ঠী তৈরি করলেন, সেটা 1948 সালে, ভাই বলেছেন 68 সালে, সরি 1968 সালে অক্টোবর মাসে, 29 অক্টোবর ভাবে প্রতিষ্ঠা হয়। এই উদীচী শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠা করার কালীন ওনারা যে বাধার সম্মুখীন হননি সেটা নয়। সে বাধার কথা বলতে গেলে রাত ফিরে যাবে, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু আমি আপনাদেরকে এইটুকু বলি যে পাকিস্তান আমলে যেভাবে আমাদেরকে বিভাজন করা হয়েছে, সেইভাবে এইরকম একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানো একটা দুরূহ, একটা কঠিন ব্যাপার ছিল। আমি আমার নিজের পরিবারের কতগুলো বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে 47-এর এই দেশ বিভাজনের সাথে সাথে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের পরিচয়, আহার সব কিন্তু বিভাজিত হয়ে গেছে। আমি নিজে দেখেছি আমার পরিবারে প্রাচীন আমার দাদা ঠাকুরদা তাদের যে জমির দলিল, তার মধ্যে নামের আগে, সবার নামের আগে শ্রীমান লেখা ছিল। এবং আমার বাবা কাকা আমাকে যখন চিঠি লিখতেন, আমি ঢাকাতে আসছি পড়াশোনা করতে, তখন লিখতেন শ্রীমান আজিজুল মালিক। বুঝছেন, আমি যখন ছোট আমার বাবাকে দেখতাম, আমার মা বলতো তুমি ভাতটা কি হয়েছে, আমি স্নানটা করে আসি। 47 হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে দেখা গেল স্নান করলে কিন্তু এটা অশুদ্ধ হয়ে গেল, আপনাকে আবার গিয়ে পুকুরে ডুব দিতে হবে, আবার ডুব দিতে হবে। আর যদি জল বলেন, সেটা কিন্তু গোচনার চেয়ে খারাপ হয়ে গেল মুসলমানের কাছে, আর জল বলতে পারবেন না, পাপ হবে। এইভাবে আমাদের মস্তিষ্কটা পুরোটা ধোলাই করে ফেললো পাকিস্তান। আমরা বিভাজিত হয়ে গেলাম ভাষায়, সংস্কৃতির, চেহারায়, নামে। আপনারা বিশ্বাস করতে পারবেন না, সেইটা আমরা আজও ধারণ করছি। আমার ছেলের নাম অরণ্য, আমার মেয়ের নাম সন্দীপ। এক বাড়িতে গেলাম নিমন্ত্রণ পেতে, সেখানে রিটায়ার্ড আর্মি জাদরা অফিসার বলে এটা কি, এটা আমি আমার ছেলেকে ডাকছিলাম, ও তখন ছোট, অনেক আগের কথা, এই টরন্টো শহরে। আর এই অরণ্য দুষ্টামি করিস না তো, ওদিকে যা। বলে এই ছেলেটা কে? যে এটা আমার ছেলে। বলে ওর নাম কি অরণ্য? হ্যাঁ। হিন্দুর নাম রাখছেন? ও ঠিক আছে, হিন্দুর নাম ঠিক আছে। একটু পরে ওনার ছেলে আসে, ওনার ছেলে চাকরি করে, আর আমার ছেলে কিন্ডারগার্টেনে পড়ে। লক্ষ্য করে দেবে, এই ডিও, এদিকে এদিকে ডিও ইংরেজিতে নাম রেখেছে, ওটা সাধারণত খ্রিস্টানদের নাম হয়। ওইটা কিন্তু যায়, ওইটা মস্তিষ্কে বসে গেছে, ওটা কিন্তু যায়। বাংলা হলে সেটা হিন্দু হয়ে গেল। এইভাবে আমরা একটা বিকৃত মানসিক পঙ্গু রোগী একটা জাতিতে আমরা পরিণত হয়ে গেলাম 47-এর পরে। এর বিরুদ্ধে যুদ্ধ করা একটা কঠিন যুদ্ধ। বেলাল ভাই বললেন টেলিভিশনের কথা, আমি ছাত্র জীবনে, খুশিদ ভাই আমার 1 বছরের ছোট, ভুলে গেছেন হয়তো, আমি ছাত্র জীবনে 67 সালে আইয়ুব খানের সময় একটা কর্মসূচি ছিল যে ফেডারেল গভর্নমেন্টের চাকরি দেওয়া যারা ব্যাচেলার্স লেভেলে পড়াশোনা করতো। তো সেই সময় আমি বেলাল ভাই, আমি আমাদের নিউজ এডিটর ছিল এবং লুৎফর আমরা চাকরি পেলাম। আমাকে ট্রান্সক্রিপশনে চাকরি কাজ করার জন্য দিল, যে আবহাওয়ার রিপোর্ট আসতো, আমি আর আনন্দ যাওয়াটা অনুবাদ করতাম। ইংরেজিতে আসতো তো ওটা, ওই যে আপনার যে কি বলে ওটাকে, হ্যাঁ, ওর মধ্যে আসলে ফুটো ফুটো থাকে, ওইটা আবার যে ডিসাইফার ওরা লিখে দিত ইংরেজিতে, আমরা সেটাকে অনুবাদে করতাম, সেটা ব্রডকাস্ট হতো। তো ওর মধ্যে আমি লিখতাম আমরা আবহাওয়া ও জলবায়ু খবর। তো আমাদের ওই ডিপার্টমেন্টের যে স্টেট ডাইরেক্টর ছিলেন, উনি ছিলেন কায়দে আজম কলেজ ছিল তখন, ওই কলেজের যে প্রিন্সিপাল বিহারি, ওর ভাই, ছোট ভাই হাতমি, উনি এসে ওদের বাংলা জানতেন, সব থরলি জানতেন। বলছে এই তোমরা এটা কি লিখছো? এটা রিপোর্টটা বাংলা করছি। কি লিখেছো? জলবায়ু। আরে ভাই ये क्या लगता है, ये तो हिंदू का बात है। তো আমরা বললাম যে রেজা বলছে, বলে স্যার তাহলে কি লিখবো? বলে পানি টানি লেখো না। তা আমি রেজা, সে আবার পশ্চিমবাংলা তার জন্ম আর কি, সে অতটা সাহস পায়নি। তা আমি তো বাঙাল, আমার একটা সাহস বেশি। তা বলে স্যার আপনি পানি লিখতে বলছেন, তা আবার কিন্তু কালকে সকালে পানি বেরিয়ে যাবে, এই শব্দ লেখার এই অথরিটি আমার নেই। আচ্ছা তোমরা, আচ্ছা ঠিক আছে চলো।
এইরকমভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে সাম্প্রদায়িকতা এমনভাবে প্রবেশ করেছে। এই যে মেলন ভাই বললো উনি দেখে আসছেন, এটা আজকের থেকে নয়, অনেক আগের থেকে এটা চলে আসছে এবং এই সাম্প্রদায়িকতাকে আমরা কিন্তু শেষ করতে পারিনি। এটা আমাদের অনেক দোষ আছে, অনেক ত্রুটি আছে, অনেক কিছু আছে। এই কারণে আমরা যে একদম মানে সমস্ত হাত পা ছেড়ে দিয়ে বসে থাকবো তা না, সেই জন্যই কিন্তু উদীচীর সৃষ্টি হচ্ছে, উদীচী সেই কাজগুলো করে যাচ্ছে। একটু আগে অন্যান্যরা বললেন, সুব্রতও বললেন, উদীচী শিল্পী গোষ্ঠী বাংলাদেশে মানুষের অধিকারের প্রশ্নে হোক সে ভাষার ব্যাপারে, পাঠ্যপুস্তকের ব্যাপারে, মানুষের নারী অধিকারের ব্যাপারে, ভোটাধিকারের ব্যাপারে প্রত্যেকটা বিষয়ে আন্দোলনে কিন্তু উদীচী আছে এবং উদীচী করে যাচ্ছে। সেই জন্য আমি বলছি যে আজকে আমাদের যদিও অমানিসা আমাদের উপর নেমে আসুক, উদীচী শিল্পী গোষ্ঠী যেভাবে সৃষ্টি হয়েছে, উদীচী শিল্পী গোষ্ঠীর এটাই হচ্ছে ঐতিহ্য। প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা উন্নয়নের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে। এটা শুধু বাংলাদেশে নয়, এখানেও আপনারা দেখছেন উদীচী যুক্তরাষ্ট্রগুলো করছে, আমরা কেরালাতে করছি, লন্ডনে হচ্ছে, প্যারিস হচ্ছে, সব জায়গায় কিন্তু আমরা যেখানে বাঙালি রয়েছে সেখানে কিন্তু আমরা এই কাজগুলো করছি। তার মানে হচ্ছে যে সেই উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন এবং রমেশ দা যা বলে গেছে যে মানুষের মনোজগৎ পরিবর্তন করার যে লক্ষ্য, সেই কাজটা আমাকে করতে হবে। মূলত আমরা যে সমাজে যারা অ্যাক্টিভিস্ট, যারা বিভিন্ন কাজকর্মে আছি, আমাদের লক্ষ্য কিন্তু আসলে সংস্কৃতি পরিবর্তনটাই কিন্তু আমার কাজ। রাজনীতি তার একটা মাধ্যম, আমরা যে পার্টি করি, রাজনীতি করি, এটা একটা মাধ্যম, কিন্তু আমার লক্ষ্যটা হচ্ছে সংস্কৃতি পরিবর্তন করা। পাকিস্তান যে সংস্কৃতি দিয়ে গেছিল সেটার বিরুদ্ধে সেই সংস্কৃতি পরিবর্তন করার জন্যই কিন্তু আমরা যুদ্ধে গিয়েছিলাম। মুক্তিযুদ্ধ আমাদের সংস্কৃতি পরিবর্তনের একটা যুদ্ধ, মানুষের মনোজগৎ পরিবর্তন করার একটা যুদ্ধ। সেই যুদ্ধ কিন্তু শেষ হয়নি বা শেষ হবে না, সেইটা কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে। সেই জন্য উদীচী শিল্পী গোষ্ঠী হচ্ছে সেই আন্দোলন। এই আন্দোলনের একটা মূর্ত একটা রূপ হচ্ছে উদীচী। সেই উদীচীর সাথে আপনারা যারা আছেন, আপনারা যারা সহযোগিতা করছেন, আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আমার অন্তর থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। সুব্রতদা দিকে বারে বারে তাকাচ্ছেন, আমার মনে হয় আমাদের সময় বেশি নাই, আর শেষ করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি। ধন্যবাদ আজিজ ভাই। তো আপনারা সবাই জানেন যে রমেশ শীল চিরগ্রামে, তো রমেশ শীল সেখানে তার দলবল নিয়ে ব্রিটিশ আমল থেকে এই স্বাধীনতা পর্যন্ত সেই ইতিহাসটা গানের মাধ্যমে দুইজনের মাছ জোড়ার যে গান, সেই যে দৃশ্য মানে এখনো ভুলি না, যে কৃষক সমস্ত মাঠ কৃষক ভর্তি, একটা লোক কথা বলে নাই। এরপরে শেষ হওয়ার পরে বললো যে আসলে কি শেষ হয়ে গেছে? আমরা তো এই আজকে ব্রিটিশ এবং এর পুরো ইতিহাসটা আমরা জেনে ফেললাম। তো আসলে গানের মাধ্যমে, এই সংস্কৃতির মাধ্যমে মানুষকে শিক্ষিত করা যায়, আগিয়ে নেওয়া যায় দেশকে, মানুষ সমৃদ্ধ। সবাইকে ধন্যবাদ, আমার আলোচনা এখানে শেষ করছি।